নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার। চানখারপুলে হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ জনের মৃত্যুদণ্ড। এবং নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে বললেন তারেক রহমান। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মত বিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ নির্দেশ দেন। সভার শুরুতে দেশে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ৩ বাহিনী প্রধান। সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সামরিক ও প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতায় প্রতিরক্ষা শিল্পে নিজস্ব উৎপাদন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেখা গেছে হাইটেক অস্ত্রের চেয়ে গোলা বারুদ ও মৌলিক সরঞ্জামের সংকটই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে প্রাথমিকভাবে গোলা বারুদ, যন্ত্রাংশ ও অন্যান্য সামরিক উপকরণ উৎপাদনের সম্ভাবনা যাচাই করা হবে বলে জানান তিনি। বড় সিদ্ধান্ত হয়েছে যে আপনারা অনেকদিন ধরে শুনছেন যে আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটাকে বলে, যে সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশন, সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং, এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা, সেখানে আসলে সমরাস্ত্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। কারণ যখন সাপ্লাই শর্টেজ হয় তখন আসলে যুদ্ধক্ষেত্রে আপনার কাছে যদি আসলে বন্দুকের গুলি না থাকে, সেক্ষেত্রে তো আপনি আর যুদ্ধে ওখানে গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। রাজধানীর চানখারপুলে জুলাই গণঅভ্যুত্থানের সময় আনাস সহ ৬ হত্যার অভিযোগে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 2 জন হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। পলাতক রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলের 6 বছর আর বাকি 3 জনের প্রত্যেককে 3 বছর করে কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনের 4 বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে দ্বিতীয় কোনো মামলার রায় এটি। আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, এই 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি 3 জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলিবর্ষণ করেছিল, যাদের গুলিবর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে
কম সাজা দেওয়া হয়েছে। একজনকে 6 বছরের, একজন 4 বছর, বাকি 3 জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। তাই আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়বেন। আপনারা ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে নেবেন। বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব। তিনি বলেন, ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল 3 থেকে 4 ঘন্টার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রবাসীদের ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে, যা নির্ভর করবে কত ভোট সময় মতো এসে পৌঁছায় তার ওপর। আখতার আহমেদ আরও জানান, দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ আজ থেকেই শুরু হয়েছে। এবার প্রায় 7 লাখ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে এবং ফলাফলও একই সঙ্গে ঘোষণা করা হবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে আচরণবিধি ভঙ্গের বিষয়টা আপনারা 300 কনস্টিটিউয়েন্সিতে 300টা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে বলেন, তাদেরকে আপনারা বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, উইথ এ কপি টু আস, আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করব। ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি দল জাল ভোট সহ প্রতারণা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। এ সময় দ্রুত বেআইনি কর্মকাণ্ড বন্ধ ও এনআইডি তথ্যের অপব্যবহার ঠেকাতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদি আমিন। তিনি অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে একটি দলের প্রচারে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই চেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড অসৎ ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদ সম্মেলনে আনসার ভিডিপি সদস্যদের নিজ থানার বাইরে দায়িত্ব বণ্টনের দাবি জানান তিনি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে, যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ঈমানকে জয়লাভ করানো এবং জান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ঈমানের দায়িত্ব। বলা হচ্ছে যে, দুঃখজনকভাবে বলতে হয়, কবরে গিয়ে বলা যাবে দিন কায়েমের জন্য সেই নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া হয়েছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালের মধ্যেই চলমান সংস্কার ও উন্নয়ন কাজ শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা
আফম খালিদ হোসেন। দুপুরে সাতকানিয়া চৌকি আদালত প্রাঙ্গণে আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, আগামীর সরকার ভালো কিংবা খারাপ হতে পারে, তবে আমরা চাই তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করুক। এছাড়া আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে সরকার বিচার বিভাগের অবকাঠামো শক্তিশালীকরণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া আদালতের অতিরিক্ত সিভিল জজ আরাফাতুল ইসলাম সহ অন্যান্যরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা, এবার নৌকা নেই। নৌকার যিনি কাণ্ডারি তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন। দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নির্বাচন হতো। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারণার গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, এবার নতুন একটি মার্কা এসেছে। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই সরকার গঠন করতে চায়। তিনি আরও বলেন, বিএনপি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। এ সময় এই দেশে বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বাপের বাড়ি ঘর জমি জমি বেঁচে আছে, নতুন করে জমি জমা বাড়ি ঘর কিনে নাই। আজকে আমাদের সুযোগ আসছে যে আপনাদের একটা সঠিক সিদ্ধান্তের ফলে আমরা দেশটার কল্যাণ করতে পারবো। আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন, এখানে আমার ছেলেরা আছে, ওরা জানে যে বাংলাদেশে আমরা এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল। আল্লাহর হুকুমে যদি আমরা সরকার গঠন করতে পারি আপনাদের ভোটের মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সেবা করার সুযোগ আমি পাবো যদি আপনারা আমাকে নির্বাচিত করেন। রাস্তাঘাট হাটবাজারে চাঁদাবাজি ছেড়ে ভালো কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে প্রথমে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট কালচার বন্ধ করবে। এর আগে বক্তব্যের শুরুতে তিনি জুলাই আগস্টে পুলিশের গুলিতে নিহত শহীদ ছাত্রদের উপর শ্রদ্ধা জ্ঞাপন করেন। জনসভায় কুষ্টিয়ার 1, 2, 3 ও 4 আসনের সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন তিনি। পরে জামায়াত আমির মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোর জেলার নির্বাচনী জনসভায় যোগ দেন। এই যারা 54 বছরে দেশটাকে খামবে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। এদেশ সকলে, শুধু আমাদের না, এদেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে, দেশটি আমাদের সবার। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 2024 সালের 5 আগস্টের পর দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটিকে আমরা ইসলামের একটি বাক্স মনে করেছিলাম, কিন্তু আজ জোট থেকে আমরা আলাদা হয়েছি, কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে। দুপুরে শেরপুরের শ্রীবর্দী উপজেলার নতুন বাসস্ট্যান্ড মাঠে শেরপুর 3 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই ইসলামী নিয়ম আদর্শ অনুযায়ী, কিন্তু তারা যে নিয়ম নীতি চালু করতে চায় তা আমেরিকার নিয়ম নীতি। এসব নীতিতে ইনসাফ প্রতিষ্ঠা হয় না, এটি সম্পূর্ণ ধোঁকাবাজি। পরে হাতপাখা মনোনীত প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের নেতৃত্বে একটি পথ মিছিল বের হয়ে শ্রীবর্দী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। বিপিএল এর 12তম আসরে চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্সকে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজশাহীতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদ খোলা বাসে চড়ে
শহর প্রদক্ষিণ করেন শান্ত মুশফিকরা। এ সময় ক্রিকেট প্রেমী রাজশাহীর মানুষ তাদের বরণ করে নেন। এর আগে সকাল 10:30টায় জেলার হযরত শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছান ক্রিকেটাররা। আগমনের আগে থেকেই অপেক্ষায় ছিল ছাদখোলা বাস। ক্রিকেটাররা বিপিএল ট্রফি নিয়ে সেই বাসে ওঠেন। এরপর পুলিশের নিরাপত্তায় বাসটিকে শহরের দিকে নিয়ে যাওয়া হয়। ক্রিকেটারদের নিয়ে ছাদখোলা বাসটি বিমানবন্দর থেকে রাজশাহী নওগাঁ মহাসড়ক হয়ে আমচত্বর, বিমান চত্বর, রুয়েট ফ্লাইওভার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে যায়। এ সময় রাজশাহীর সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন চ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়া চুয়ামেনিকে দলে ফেরাতে আগ্রহ দেখাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শক্তিশালী ক্লাব লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। স্প্যানিশ সংবাদ মাধ্যম ফিচাহেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি এই মিডফিল্ডারের জন্য প্রায় 100 মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত দুই ক্লাবই। প্রতিবেদনে বলা হয়, সান্তিয়াগো বার্নাবু ছাড়িয়ে চুয়ামেনির দিকে নজর পড়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। গত এক বছরের ধারাবাহিক পারফরম্যান্স রিয়াল মাদ্রিদে তার গুরুত্ব আরও স্পষ্ট করেছে। তাই তার প্রতি আগ্রহকে অপ্রত্যাশিত হিসেবে দেখছে না রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। এদিকে টটেনহ্যামও চুয়ামেনিকে দলে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে 100 মিলিয়ন ইউরোর প্রস্তাব ঘিরে আলোচনা বাড়লেও রিয়াল মাদ্রিদের অবস্থান বদলায়নি। অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে চুয়ামেনিকে রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার। জানখারপুলে হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার সহ 3 জনের মৃত্যুদণ্ড। এবং নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে, বললেন তারেক রহমান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।